আজকে আমরা ক্লাস 5 এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 5 এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 অর্থাৎ ফাইনাল এক্সাম 2025 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস নাম্বার মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার আর তার উত্তরগুলো। তো ফাইনাল পরীক্ষায় তোমাদের 50 নম্বরের পূর্ণমান দেওয়া থাকবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। যদি এই প্রশ্নের উত্তরের পিডিএফগুলো তোমরা পেতে যাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে প্রশ্নোত্তর পিডিএফগুলো নিতে পারো। পিডিএফ ফাইলগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, ওকে। এবং এই পেইড কোর্সের মধ্যে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এইসব ভিডিও আর পিডিএফ থাকবে। পিডিএফগুলো তোমরা ডাউনলোড করতে পারবে, ভিডিওগুলো সেখান থেকে অ্যাড ছাড়াই দেখতে পারবে। তো এখানে দেখো তোমাদের লেসন 9 থেকে লেসন 12 পর্যন্ত সাধারণত ফাইনাল পরীক্ষায় দেওয়া হয়। তার সঙ্গে থাকবে আনসিন, অর্থাৎ পাঠ্য বই তোমাদের যেগুলো নেই অন্য কোথাও থেকে একটা আনসিন প্যাসেজ দেওয়া হবে, সেখান থেকে প্রশ্ন করা হবে। টেক্সচুয়াল গ্রামার দেওয়া থাকবে তোমাদের পাঠ্য বই থেকে, গ্রামার এবং রাইটিং দেওয়া থাকবে। তো পাঠ্য বইটা কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে 9 থেকে 12 নম্বর লেসন পর্যন্ত। এবং তোমাদের উইংস বই যে গ্রামারগুলো রয়েছে সেগুলো কিছু কিছু প্র্যাকটিস করে রাখবে, সেখান থেকেও কিন্তু প্রশ্ন দেওয়া হয়, ওকে। তো চলো আমরা এখানে একটি কোশ্চেন পেপারের উত্তর সম্পর্কে দেখে নেব। প্রথমে যেটা রয়েছে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর দেখে রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। অর্থাৎ এখানে একটি টেক্সট বা প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজটা পড়তে হবে, তারপর যে প্রশ্ন দেওয়া হচ্ছে সেগুলোর উত্তর লিখতে হবে। প্যাসেজটা হচ্ছে তোমাদের লেসন 12 বিয়ন্ড ব্যারিয়ার্স, সেখান থেকে দেওয়া হয়েছে। দেখো এখানে কি বলা হচ্ছে, অন দ্য কভার অফ দ্য বুক ওয়াজ আ পিকচার অফ রাকেশ শর্মা, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস। তো অন দ্য কভার অফ দ্য বুক মানে বইটির কভার, বা কভার বলতে কি মলাট, বইটির মলাটের উপরে ওয়াজ মানে ছিল, আ পিকচার একটা ছবি ছিল, অফ রাকেশ শর্মার একটি ছবি ছিল বইটার মলাটের উপরে, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস, যিনি হচ্ছে প্রথম ভারতীয় মহাকাশচারী। অ্যাজ সুন অ্যাজ বরুণ স্টার্টিং রিডিং দ্য বুক, যেই বরুণ এই বইটা পড়তে শুরু করলো, হি ফরগট অল অ্যাবাউট হিজ স্যাডনেস, সে তার সমস্ত দুঃখ ভুলে গেল। ফরগট মানে ভুলে গেল। বরুণ কেম টু নো, বরুণ জানতে পারলো দ্যাট রাকেশ শর্মা ওয়াজ বোর্ন, রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিলেন ইন 1949, 1949 খ্রিস্টাব্দে, ইন পাটিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, পাঞ্জাবের পাটিয়ালা নামে একটা জায়গা আছে, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কে? এই রাকেশ শর্মা। হি ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট জর্জ গ্রামার স্কুল হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালগিরি হায়দ্রাবাদ। তো হি ওয়াজ এডুকেটেড মানে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন কোথায়? অ্যাট সেন্ট জর্জ গ্রামার স্কুল হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের সেন্ট জর্জ গ্রামার স্কুলে, এবং কেন্দ্রীয় বিদ্যালয়ে, এটা হচ্ছে একটি বিদ্যালয়ের নাম। এটা কোথায় অবস্থিত? তিরুমালগিরিতে, হায়দ্রাবাদের তিরুমালগিরিতে। হি জয়েন্ট দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান এয়ারফোর্স ক্যাডেট ইন জুলাই 1966। তো তিনি যোগদান করেছিলেন, হি জয়েন্ট মানে তিনি যোগদান করেছিলেন কোথায়? ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগদান করেছিলেন। সেখানে একজন বায়ুসেনা হিসাবে তিনি যোগদান করে, বায়ুসেনার একজন ট্রেনি হিসাবে যোগদান করেছিলেন জুলাই মাসের 1966 খ্রিস্টাব্দে। অন 3rd April 1984 রাকেশ শর্মা ওয়েন্ট অন আ জার্নি টু স্পেস অন সৌজ T11 আ স্পেস শাটেল। এখানে বলা হচ্ছে অন 3rd April মানে হচ্ছে 3 এপ্রিল 1984 খ্রিস্টাব্দে রাকেশ শর্মা গিয়েছিলেন কোথায়? অন আ জার্নি মানে একটা যাত্রাতে গিয়েছিলেন, টু আ স্পেস অর্থাৎ মহাকাশ যাত্রাতে গিয়েছিলেন, অন সৌজ T11 আ স্পেস শাটেল। এবং এই যে একটা স্পেস শাটেল মানে হচ্ছে মহাকাশ যান, আর সেই মহাকাশ যানটার নাম কি? সৌজ T11। এই মহাকাশ যানে করে তিনি মহাকাশে গিয়েছিলেন 1984 খ্রিস্টাব্দে 3rd এপ্রিলে। হি স্পেন্ড 7 days 21 hours and 40 minutes in space। তো হি স্পেন্ড মানে তিনি অতিবাহিত করেছিলেন বা তিনি কাটিয়েছিলেন 7 days 7 দিন, 21 hours অর্থাৎ 21 ঘন্টা, অ্যান্ড 40 minutes এবং 40 মিনিট। তো এই সময়টা তিনি মহাকাশে কাটিয়েছিলেন 7 দিন 21 ঘন্টা 40 মিনিট তিনি মহাকাশে ছিলেন আর কি। তো এরপর দেখো আমাদের এখান থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। নাম্বার 1 বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। 1 × 4 = 4। প্রথমে নাম্বার 1, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস, অর্থাৎ প্রথমে কোন ভারতীয় মহাকাশে গিয়েছিলেন? উত্তর কী হবে? রাকেশ শর্মা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস। রাকেশ শর্মা প্রথমে কিন্তু মহাকাশে গিয়েছিলেন ভারতীয় হিসাবে। 2 নম্বর হচ্ছে হোয়ার ইজ পাটিয়ালা সিচুয়েটেড, পাটিয়ালা কোথায় অবস্থিত? পাটিয়ালা ইজ সিচুয়েটেড ইন পাঞ্জাব, পাটিয়ালা হচ্ছে পাঞ্জাবে অবস্থিত। 3 নম্বর, হোয়েন ডিড রাকেশ শর্মা জয়েন্ট দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি, রাকেশ শর্মা কবে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগদান করেছিলেন? এখানে উত্তর হবে রাকেশ শর্মা জয়েন্ট দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি ইন জুলাই 1966, 1966 খ্রিস্টাব্দে রাকেশ শর্মা এই যে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগদান করেছিলেন।
এরপর 4 নম্বর হচ্ছে নেম দ্য স্পেস শাটেল ক্যারিং রাকেশ শর্মা, অর্থাৎ যে যানটাতে করে রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন, যে স্পেস শাটেল বা অর্থাৎ মহাকাশ যানে করে, সেটার নাম লিখতে হবে। তো দ্য স্পেস শাটেল দ্যাট ক্যারিং রাকেশ শর্মা ওয়াজ সৌজ T11। এই সৌজ T11 এই মহাকাশ যানটা করে রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন। এরপর নাম্বার বিতে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, ঠিক আছে, অর্থাৎ ঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে লিখতে হবে এফ। 1 × 4 = 4। নাম্বার 1 রাকেশ শর্মা ওয়াজ বোর্ন ইন 1939, তো এটা ভুল হবে, কারণ রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছেন 1949 হবে এটা, ঠিক আছে। এরপর নাম্বার 2 রাকেশ শর্মা ওয়েন্ট অন আ জার্নি টু স্পেস ইন 1884, এটাও ভুল হবে, ওকে। এরপর নাম্বার 3 রাকেশ শর্মা জয়েন্ট অ্যাজ অ্যান এয়ারফোর্স ক্যাডেট ইন ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এটা কি হবে, ওকে, সঠিক হবে। তিনি কোথায় যোগদান করেছিলেন, এই যে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে তিনি যোগদান করেছিলেন, ঠিক আছে, এয়ারফোর্স ক্যাডেট হিসাবে। 4 নম্বর হচ্ছে সেন্ট জর্জ গ্রামার স্কুল ইন এজ তিরুমালগিরি, এটা হবে এফ, ওকে, কারণ এটা হায়দ্রাবাদে অবস্থিত। নাম্বার সি হচ্ছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং, নিচের যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর অর্থ লিখতে হবে। 1 × 2 = 2। যেমন ক্যাডেট মানে কি, ক্যাডেট মানে হচ্ছে ট্রেনি, ঠিক আছে, যে শিক্ষা গ্রহণ করে আর কি, শিক্ষার্থী। এরপর নাম্বার 2 স্পেস শাটেল মানে কি মহাকাশ যান, তো কী হবে আ ভেহিক্যাল সেন্ট টু স্পেস, একটা যান যেটা হচ্ছে মহাকাশে নিয়ে যায় আর কি। এরপর হচ্ছে নাম্বার ডি রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং, নিচেরগুলোর আমাদের অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ লিখতে হবে। 1 × 2 = 2। প্রথম হচ্ছে স্টার্ট মানে শুরু করা, তো এর বিপরীত শব্দ কী হবে, শেষ হবে, তো এন্ড হবে, এন্ড মানে শেষ। নাম্বার 2 ফরগেট মানে ভুলে যাওয়া, তাহলে কী হবে মনে রাখা, রিমেম্বার মানে মনে রাখাতে অপোজিট ওয়ার্ড হবে রিমেম্বার। এরপরে চলো পরের প্রশ্ন দেখবো, রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে আনসিন প্যাসেজ দেওয়া আছে। 2 নম্বর দেখে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্যাসেজটা পড়তে হবে এবং তারপর যে প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর লিখতে হবে। এখানে প্যাসেজটা দেখো, ইন দ্য এজ অফ মডার্ন সিভিলাইজেশন এভরিথিং হ্যাজ বিন চেঞ্জড, অর্থাৎ ইন দ্য এজ অফ মডার্ন সিভিলাইজেশন, অর্থাৎ যে আধুনিক সভ্যতার যুগে সব কিছু কী হয়েছে, চেঞ্জড হয়ে গেছে, মানে পরিবর্তন হয়ে গেছে। The children tend to pass time and engage themselves on the digital screen rather than in the open green fields. তো দ্য চিলড্রেন মানে শিশুরা এখন কি করে, টেন্ড টু পাস মানে তাদের যে সময় অতিবাহিত করে সেটা কীভাবে, এঙ্গেজ দেমসেলস অন ডিজিটাল স্ক্রিন অর্থাৎ যেমন মোবাইল, কম্পিউটার বা টিভি, এই সমস্ত ডিজিটাল স্ক্রিনেই কিন্তু তাদের সময়টাকে কাটায়। রাদার দ্যান ইন দ্য ওপেন গ্রিন ফিল্ড, সবুজ খোলা মাঠে তারা খেলাধুলা করতে কিন্তু এখন আর পছন্দ করে না, বেশিরভাগ সময় তারা মোবাইল দেখেই কিন্তু কাটিয়ে দেয় তাদের যে অবসর সময় সেটা। দে ওয়ান্ট টু স্পেন্ড টাইম ইন দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড, তো তারা সময় অতিবাহিত করতে চায় কোথায়, ভার্চুয়াল ওয়ার্ল্ডে, মানে হচ্ছে অবাস্তব একটা জগতে, যেখানে বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। যখন আমরা ফোনে যখন আমরা সময় কাটাই সেখানে আমরা কোনো বাস্তবতা পাই না, ঠিক আছে, কারোর সঙ্গে যখন চ্যাটিং করি বা কিছু করি তাদের সঙ্গে আমাদের কোনো সরাসরি সম্পর্ক হয় না, একটা অবাস্তব একটা জগতে এখানে আমরা কাটাই আর কি সময়টা। ইট হ্যাজ বিন অ্যান অ্যাডিকশান টু দেম, এবং এটা তাদের কাছে কিন্তু একটা আসক্তিতে পরিণত হচ্ছে, ওকে। দে হার্ডলি টক অ্যান্ড বিহেভ উইথ দেয়ার প্যারেন্টস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, তো তারা তাদের ফ্যামিলি মেম্বার্স বা অর্থাৎ ফ্যামিলি মেম্বার বলতে পরিবার যে সদস্যগুলো রয়েছে তাদের সঙ্গে এবং তাদের বাবা মার সঙ্গে কিন্তু খুব খারাপ ব্যবহার করে এবং তাদের সঙ্গে খুব কম কথাবার্তা বলে, কথাবার্তা প্রায় কম না বলে, এরকম খুব কম কথাবার্তায় বলে, যেহেতু তারা সবসময় মোবাইলেই সময় কাটায়, একটা অবাস্তব জগতে থাকে, বাস্তবের সঙ্গে তারা থাকতে চায় না। ইন দিস ওয়ে দে টেন্ড টু বি দ্য ভিকটিমস অফ লাইফ স্ন্যাচিং গেমস লাইক পোকম্যান, ব্লু হেভেল এটসেট্রা। তো ইন দিস ওয়ে মানে এইভাবে দে টেন্ড টু বি দ্য ভিকটিমস, তারা শিকার হয়ে পড়ছে কিসের, অফ লাইফ স্ন্যাচিং গেমস, কিছু লাইফ স্ন্যাচিং মানে হচ্ছে জীবন হানিকর কিছু গেম রয়েছে, ঠিক আছে, লাইক যেমন হচ্ছে পোকম্যান, ব্লু হেভেল, এই সমস্ত গেমের তারা শিকার হয়ে পড়ছে, ওকে, যেহেতু তারা সবসময় ফোন নিয়ে বা মোবাইল নিয়ে সময় কাটিয়ে দিচ্ছে। তো এই প্যাসেজের উপর থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখুন নাম্বার এতে বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নাম্বার 1 হোয়াট ডু দ্য মডার্ন চিলড্রেন লাইক, আধুনিক যে শিশুরা তারা কী পছন্দ করে সেটা লিখতে হবে, একটা প্রশ্নের মান 2 নম্বর দেওয়া আছে। দ্য মডার্ন চিলড্রেন লাইক টু পাস টাইম অ্যান্ড এঙ্গেজ দেমসেলস অন দ্য ডিজিটাল স্ক্রিন রাদার দ্যান ইন দ্য ওপেন গ্রিন ফিল্ডস, অর্থাৎ খোলা মাঠে তারা খেলাধুলা করার পরিবর্তে বেশিরভাগ সময় তারা ডিজিটাল স্ক্রিন বা মোবাইল স্ক্রিনেই তাদের সময় কাটিয়ে দেয়। নাম্বার 2 নেম সাম ডেঞ্জারাস গেমস, কয়েকটা ডেঞ্জারাস বা বিপজ্জনক গেমের
এখানে নাম লিখতে বলা হচ্ছে। তো সাম ডেঞ্জারাস গেমস আর পোকম্যান, ব্লু হেভেল এটসেট্রা এইগুলো। 3 নম্বর, হোয়াই ডু চিলড্রেন টেন্ড টু বি দ্য ভিকটিমস অফ লাইফ স্ন্যাচিং গেমস। তো শিশুরা কেন এই সমস্ত জীবন হানিকর গেমের শিকার হয়ে যাচ্ছেন? উত্তর কি লিখবে? এখানে প্রশ্নের মান 2 নম্বর দেওয়া আছে, আনসার লিখবে দেখো, চিলড্রেন হার্ডলি টক অ্যান্ড বিহেভ উইথ দেয়ার প্যারেন্টস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। অর্থাৎ শিশুরা এখন তাদের ফ্যামিলি মেম্বার এবং তাদের বাবা মার সঙ্গে খুব কম কথাবার্তা বলে এবং তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। বিহেভ মানে হচ্ছে ব্যবহার করা। ওকে, ইন দিস ওয়ে, এইভাবে they tend to be victims of life snatching games like পোকম্যান, ব্লু হেভেল এটসেট্রা। এইভাবেই তারা এই যে জীবন হানিকর গেম যেমন হচ্ছে পোকম্যান, ব্লু হেভেল এই সব কিছুর শিকার হয়ে যাচ্ছে। নাম্বার বি, রাইট অপোজিট ওয়ার্ডস, এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। 1 × 3 = 3। প্রথম হচ্ছে ওপেন, ওপেন মানে খোলা, এই বিপরীত শব্দ কী হবে? ক্লোজ মানে বন্ধ। 2 নম্বর হচ্ছে ভার্চুয়াল মানে অবাস্তব, এই বিপরীত শব্দ কী হবে? রিয়েল মানে হচ্ছে বাস্তব। এরপর হচ্ছে বিহেভ, বিহেভ মানে হচ্ছে ব্যবহার করা, ঠিক আছে, ভালো ব্যবহার করা। মিসবিহেভ মানে হচ্ছে খারাপ ব্যবহার করা। এরপর দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। সঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে। 1 × 3 = 3। নাম্বার 1, দ্য মডার্ন চিলড্রেন লাইক টু পাস টাইম উইথ দেয়ার প্যারেন্টস। অর্থাৎ আধুনিক শিশুরা তাদের বাবা মার সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। এটা ভুল তথ্য, ঠিক আছে, তারা মোবাইলে সময় কাটাতে বেশি ভালোবাসে। ইট হ্যাজ বিন অ্যান অ্যাডিকশান টু পাস টাইম অন স্ক্রিন। অর্থাৎ স্ক্রিন অর্থাৎ ডিজিটাল স্ক্রিনে সময় কাটানোর একটা কি আসক্তিতে পরিণত হয়েছে, ঠিক আছে, এটা সঠিক তথ্য। ইন দ্য মডার্ন টাইম, অর্থাৎ আধুনিক সময়ে, ফিউ থিংস হ্যাভ বিন চেঞ্জ, কিছু জিনিস পরিবর্তন হয়েছে। তো আমরা প্যাসেজটার মধ্যে কি বললাম যে আধুনিক সময় বেশি সমস্ত জিনিসই পরিবর্তন হয়ে গেছে, তার জন্য এটা এফ হবে। এরপর দেখো সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। এগুলো আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। প্রথমে এখানে প্রশ্নের মান হচ্ছে হাফ নম্বর করে, 6টি দেওয়া আছে, 3 নম্বর রয়েছে টোটাল। মহাত্মা গান্ধী লিভড, এখানে ড্যাশ দেওয়া আছে অ্যান আশ্রম। লিভড কী হবে? মহাত্মা গান্ধী, এখানে আর্টিকেল আর প্রিপোজিশন লিখতে হবে। তো মহাত্মা গান্ধী লিভড ইন অ্যান আশ্রম, মহাত্মা গান্ধী একটা আশ্রমে থাকতেন আর কি। ওকে, এরপর কী হবে? উইথ ম্যানি ইনমেটস, আরও অনেক সেখানে যারা থাকতো আর কি সেই আশ্রমে, তাদের সঙ্গে। ওয়ান্স আ ফিশার কেম টু হিজ আশ্রম, একদিন একটা ফিশার, ওকে, মানে মাছ ধরে আর কি, জেলে সেখানে এসেছিল, সেই আশ্রমে এসেছিলো। অ্যান্ড স্পেন্ট আ উইক উইথ হিম, 1 সপ্তাহ সেখানে কাটিয়েছিল তার সঙ্গে। এখানে উইক তার আগে এ হবে 1 সপ্তাহের জন্য। হি বিকেম অ্যাওয়ার অফ হিজ গুড হেলথ অ্যান্ড প্রেজড ফর দ্যাট। তো এখানে আমরা ফর লিখলাম, এখানে অফ হবে, এখানে ইন, উইথ, টু আর এ, এরকমভাবে আর্টিকেল আর প্রিপোজিশন লিখতে হবে। এবার দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এই যে ব্র্যাকেটের ফর্মগুলো দেওয়া আছে এগুলো কারেক্ট ফর্ম লিখতে হবে, সঠিক ফর্মটা এখানে বসাতে হবে। 1 × 5 = 5। মাই প্যারেন্টস, এখানে কী হবে? মি দেওয়া আছে, এখানে ড্যাশ দেওয়া আছে, এটা হচ্ছে গিভ, আর গিফট ইয়েস্টারডে। তো এখানে গতকালকের কথা বলা হচ্ছে, তো এখানে পাস্ট টেন্স হবে, তো মাই প্যারেন্টস গিভ হবে, গিভ মানে দেওয়া, গিভের পাস্ট ফর্ম হচ্ছে গিভ, গেভ মি আ গিফট ইয়েস্টারডে, গতকাল আমার মা আমাকে একটা গিফট দিয়েছিল। এভরি ওয়ান ইন দ্য ক্লাস, ড্যাশ দেওয়া আছে, এখানে লাইক টু লিসেন টু স্টোরি, অর্থাৎ ক্লাসে সকলেই গল্প শুনতে ভালোবাসে। তো এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এটা, তো কী হবে? এভরি ওয়ান ইন দ্য ক্লাস, এখানে লাইকস হবে, লাইকের সঙ্গে এস যুক্ত হবে, যেহেতু এটা 3rd পারসন সিঙ্গুলার সাবজেক্ট। এভরি ওয়ান ইন দ্য ক্লাস, ঠিক আছে, ক্লাসের সকলেই হচ্ছে গল্প শুনতে পছন্দ করে। এরপর নাম্বার 3, উই পার্টিসিপেট ইন দ্য স্পোর্টস ইন দ্য কামিং মান্থ, যেটা আসছে অর্থাৎ সামনের মাসের কথা বলা হচ্ছে, তো এটা কী হবে? ফিউচার টেন্স হবে। তো উই উইল পার্টিসিপেট ইন দ্য স্পোর্টস ইন দ্য কামিং মান্থ, অর্থাৎ আসছে মাসে আমরা কী করবো? স্পোর্টসে অংশগ্রহণ করব। আওয়ার টিচার ড্যাশ টক টু আস নাও, আমাদের শিক্ষক মহাশয় আমাদের সঙ্গে এখন কথা বলছেন এই সময়। তো কী হবে? আওয়ার টিচার ইজ টকিং টু আস নাও, আমাদের শিক্ষক মহাশয় এখন আমাদের সঙ্গে কথা বলছেন। আ ভায়োলেট স্টর্ম ড্যাশ সুইপ দেওয়া আছে এখানে অ্যাওয়ে ম্যানি হার্টস ইন দ্য ভিলেজ। ভায়োলেট মানে একটা ছোটো একটা ঝড় আর কি, ঠিক আছে, ভয়ঙ্কর একটা ঝড় গ্রামের সমস্ত কুঁড়ে ঘরগুলোকে উড়িয়ে নিয়ে চলে গিয়েছিল। এটা কী হবে? সুইফট হবে, পাস্ট টেন্স হবে, সুইফট হবে মানে উড়িয়ে নিয়ে চলে যাওয়া। নেক্সট হচ্ছে পুট কারেক্ট অ্যাডভার্বস ইন দ্য ব্ল্যাঙ্কস, এখান থেকে এখানে সঠিক অ্যাডভার্ব বসাতে হবে। অ্যাডভার্বগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে, যেমন ডোন্ট হেস্ট মানে কি? তাড়াহুড়ো করা। তো ডোন্ট হেস্ট এখানে হবে আননেসেসারিলি, এই যে এখান থেকে আমরা আননেসেসারিলি মানে অযথা তাড়াহুড়ো করো না।
অকারণে তাড়াহুড়ো করো না, এরকম। আ কার ওয়েন্ট অন দ্য রোড, কী হবে, স্পিডিলি, একটা গাড়ি রাস্তায় খুব দ্রুত চলে গেল। তো এইগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, ঠিক আছে, স্পিডিলি। এরপর হচ্ছে নাম্বার 3, হি ড্যাশ স্পিক্স দ্য ট্রুথ। এখানে আমরা কি লিখবো, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সে সবসময় সত্য কথা বলে। এখানে অলওয়েজ হবে, এখান থেকে অলওয়েজটা নিয়ে আমরা লিখলাম অলওয়েজ, এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এরপর নাম্বার 4 নম্বর দাগে উই শুড, এখানে লিখবো নেভার টেক সাইড উইথ রং। আমাদের কখনো রং সাইড বা খারাপ যে বিপরীত সাইড আমাদের নেওয়া উচিত নয় আর কি, ঠিক আছে, নেওয়া উচিত নয়, ঠিক আছে। বিপরীত সাইড বলতে রং সাইড, মানে ভুল দিকে আমাদের সবসময় বাঁ দিক দিয়ে যেতে হয়, তো সেদিক দিয়ে যেতে হবে। নাম্বার 5 হচ্ছে আ পার্সন হ্যাজ টু ওভারকাম অবস্টেকেলস পেশেন্টলি। অবস্টেকেলস মানে হচ্ছে বাধা বিপত্তি, আর পেশেন্টলি মানে হচ্ছে যে ধৈর্য সহকারে, অর্থাৎ দ্য পার্সন, লোকটি ধৈর্য সহকারে তার বাধা বিপত্তিগুলি কাটিয়েছে। 6 নম্বর হচ্ছে পুট দ্য পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে পাংচুয়েশন মার্কগুলো দিতে হবে, অর্থাৎ জ্যোতি চিহ্ন যেগুলো আমরা বলি, ফুল স্টপ, দাঁড়ি, কমা, ওকে, এইগুলো দিতে হবে, ইনভার্টেড কমা যেগুলো সেগুলো। তো প্রথম 1 নম্বর যে সেন্টেন্সটা দেওয়া আছে, দেখো এখানে আমাদের কি করতে হবে, প্রথমটা বিবেকানন্দর, ভিটা হবে ক্যাপিটাল লেটারে। তো বিবেকানন্দ সেড, বিবেকানন্দ বলেছিলেন, এখানে কমা হবে, এবং এটা হচ্ছে তার উক্তি। অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স, সমস্ত ভারতবর্ষী আমার ভাই, এটা হচ্ছে তার একটা উক্তি। তো এটা ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, এবং এর প্রথমটা হবে ক্যাপিটাল লেটারে, এবং এখানে হবে ফুল স্টপ। নাম্বার 2, আই অ্যাম রোকেয়াস ফ্রেন্ড সেড দ্য লেডি। এটা দেখো এখানে আইটা ক্যাপিটাল লেটার হবে, তো এখানে আই অ্যাম রকিস ফ্রেন্ড, এটা হচ্ছে সেড দ্য লেডি মানে মহিলাটি বললো, তো এটা হচ্ছে আই অ্যাম রোকেয়াস ফ্রেন্ড, এটা হচ্ছে তার উক্তি। এই উক্তিটাকে কী করতে হবে, ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, এবং এখানে কমা হবে সেড দ্য লেডি, মহিলাটি বললো। নাম্বার 3, নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ। এখানে দেখো নেতাজির এনটা হবে কি ক্যাপিটাল লেটারে, নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ। আজাদ হিন্দ ফৌজের প্রথম যে লেটারগুলো, এই শব্দগুলোর, এগুলো ক্যাপিটাল লেটার লিখবে, এবং শেষে হবে ফুল স্টপ। 7 নম্বর দেখে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করতে হবে। 1 × 3 = 3। নাম্বার 1 এখানে কী হবে, স্টাডি দেওয়া আছে, তো কী হবে, রিনা ইজ স্টাডিং, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর হবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তো রিনা ইজ স্টাডিং ফর হার এক্সাম অ্যাট দ্য মোমেন্ট। তো রিনা এই সময় তার পরীক্ষার জন্য স্টাডি করছে বা পড়াশোনা করছে। হোয়ার ইউ, এখানে দেখো ইউ আর মিট দেওয়া, তো কী হবে, হোয়ার আর ইউ মিটিং রবি নেক্সট উইক। তো নেক্সট উইকে বা সামনের সপ্তাহে তুমি রবির সঙ্গে কোথায় দেখা করছো। দ্য কোম্পানি, এখানে কী দেওয়া হচ্ছে, ফিনিশ, দ্য কোম্পানি, কী হবে, দ্য কোম্পানি ইজ ফিনিশিং দেয়ার প্রজেক্ট দিস উইক। এই সপ্তাহে কোম্পানি তাদের প্রজেক্টটা শেষ করছে। এবার সেকশন সি, রাইটিং স্কিল। এখানে দেখো 8 নম্বর থেকে রাইট আ শর্ট প্যারাগ্রাফ 10 to 12 সেন্টেন্সেস অ্যাবাউট, ওকে, এখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে অ্যাবাউট ইউর ভিজিট টু আ প্লেস। তুমি একটা কোনো জায়গাতে ভ্রমণ করেছো, ভিজিট করেছো, সেটা সম্পর্কে লিখতে হবে। প্রশ্ন মান 8 নম্বর দেওয়া আছে। তোমরা উত্তরটা লিখছি, দেখো লাস্ট সামার, গত গ্রীষ্মে আই ভিজিটেড রেড ফোর্ট, ওকে, ইন দিল্লি উইথ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের সঙ্গে দিল্লিতে লালকেল্লাতে গিয়েছিলাম বা লালকেল্লাতে ভ্রমণ করেছিলাম। দ্য রেড ফোর্ট ইজ দ্য ম্যাগনিফিসেন্ট হিস্টোরিক্যাল মনুমেন্ট বিল্ট বাই এম্পারার শাহজাহান। তো এই যে রেড ফোর্ট বা লালকেল্লা, এটা হচ্ছে একটা ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে চমৎকার, একটা হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক একটা মনুমেন্ট বা স্মৃতিসৌধ, এবং এটা বানিয়েছিল কে, শাহজাহান, রাজা সম্রাট শাহজাহান বানিয়েছিলেন। দ্য রেড স্যান্ডস্টোনস ওয়ালস অফ দ্য ফোর্ট আর ইমপ্রেসিভ অ্যান্ড ফ্যাসিনেটিং। তো এই যে লাল রেড স্যান্ডস্টোন মানে লাল যে বেলে পাথর যে ওয়াল মানে দেওয়াল অফ দ্য ফোর্ট, এই দুর্গের, ঠিক আছে, আর ইমপ্রেসিভ, সেটা ছিল খুব ইমপ্রেসিভ মানে হচ্ছে চমৎকার, অ্যান্ড ফ্যাসিনেটিং এবং মনোমুগ্ধকর আর কি, খুব সুন্দর আর কি। উই এক্সপ্লোরস ইটস বিউটিফুল গার্ডেন্স। আমরা এখানে সুন্দর সুন্দর বাগান ছিল, সেগুলো দেখেছিলাম। হলস, এবং প্রচুর হল ছিল, সেগুলো দেখেছিলাম, হলঘর আর কি। অ্যান্ড মিউজিয়াম, এবং জাদুঘর ছিল, সেগুলো দেখেছিলাম। I was excited to see the place where the Indian Independence Day is celebrated every year. তো I was excited, আমি অত্যন্ত এক্সাইটেড হয়ে পড়েছিলাম, টু সি মানে দেখে, দ্য প্লেস মানে এই জায়গাটিকে, where the Indian Independence Day, যেখানে ভারতবর্ষের স্বাধীনতা দিবস ইজ সেলিব্রেটেড মানে পালন করা হয় এভরি ইয়ার, প্রত্যেক বছর, অর্থাৎ এখানে প্রত্যেক বছর ভারতের স্বাধীনতা দিবস পালন করা হয় এই লালকেল্লাতে, এবং সেটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম। I will always cherish the experience of visiting
দ্য রেড ফোর্ট। তো আমি এই যে রেড ফোর্টটা ভিজিট করার যে আমার যে অভিজ্ঞতা, সেটা আমি সর্বদা আমি কি করব, সেটা আমার মনের মধ্যে পুষে রাখবো বা লালন করে রাখবো, সেটা আমি কখনোই ভুলবো না। তো এরকম করে আমরা লিখলাম এই প্যারাগ্রাফটা, ঠিক আছে। এর বাংলা অর্থটা এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে পড়তে পারো বাংলাটা। এর সঙ্গে আরেকটি দেওয়া আছে, যে কোনো একটি তোমাদের লিখতে হবে। এখানে বলা হচ্ছে ইয়োর হবি সম্পর্কে, তোমার যে হবি বা হবি মানে শখ, এই সম্পর্কে লিখতে হবে। তো যে কোনো একটি তোমরা লিখবে। এখানে লিখছি দেখো, মাই হবি গার্ডেনিং ইজ মাই ফেভারিট হবি। গার্ডেনিং অর্থাৎ বাগান তৈরি করা, এটা হচ্ছে আমার একটা প্রিয় শখ। উই হ্যাভ আ স্মল ল্যান্ড হোয়ার আই গ্রো ভেরিয়াস টাইপস অফ ফ্লাওয়ার্স। আমাদের একটি ছোট্ট একটি কি আছে, ল্যান্ড আছে, মানে জায়গা আছে, ঠিক আছে, জায়গা আছে। হোয়ার আই গ্রো, যেখানে আমি গ্রো মানে লাগাই আর কি, বা বড় করে তুলি বিভিন্ন ধরনের ফুল গাছ। আই লাভ রেড রোজ অ্যান্ড হোয়াইট লিলিস। আমি সাদা লিলি এবং লাল গোলাপ এগুলো পছন্দ করি। আই ওয়াটার দেম ডেইলি ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং। আমি প্রতিদিন সন্ধ্যাবেলা এবং সকালে এগুলোকে জল দিই এই গাছগুলোতে। আই হ্যাভ অলসো গ্রন টমেটোস অ্যান্ড পাম্পকিনস ইন মাই গার্ডেন। আমি আমার বাগানে টমেটো এবং কুমড়ো গাছ এগুলো কিন্তু তৈরি করি, এগুলোও লাগাই। আই এম প্রাউড অফ মাই স্মল গার্ডেন। আমি আমার এই ছোট্ট বাগানের জন্য খুব গর্বিত। প্রাউড মানে গর্বিত। এটার বাংলা অর্থ এখানে দেওয়া আছে। তো আমার শখ এই সম্পর্কে, এটা তোমরা এখান থেকে করে নিতে পারো। তো দেখো, এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 5-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আমরা আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। এখানে আমরা সেট 1 সম্পর্কে আলোচনা করলাম। এরকম আরও 4-5টি সেট আমরা কিন্তু দেবো এইভাবে, তোমরা সেগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। তার সঙ্গে কিন্তু তোমাদের যে লেসনগুলো রয়েছে 9 থেকে 12 নম্বর লেসন, সেগুলো কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে। তোমাদের এই লেসনগুলোর মধ্যে যে কোনো একটা জায়গা থেকে কিন্তু যে কোনো একটা প্যাসেজ তুলে দেবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া হবে, ঠিক আছে। সুতরাং এই যে এখানে আমরা প্যাসেজটি সম্পর্কে আলোচনা করলাম, এই প্যাসেজটি যদি তোমাদের পরীক্ষাতে দেবে তেমন কিন্তু নয়, অন্য প্যাসেজও কিন্তু তুলে দিতে পারে, ঠিক আছে। তবে রাইটিং যেগুলো আমরা আলোচনা করলাম, দুটি রাইটিং, এগুলো তোমরা ভালোভাবে পড়বে। এর সাথে আরও যে সেটগুলো আমরা দেবো সেখানেও কিন্তু রাইটিং দেওয়া থাকবে, সেগুলো কিন্তু তোমরা পড়বে। রাইটিংগুলোর মধ্যে দেখবে তোমরা সেখান থেকে কিন্তু কমন পাচ্ছ এবং গ্রামারগুলোও কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। এর সঙ্গে এখানে যে আমরা আনসিনগুলোর সম্পর্কে আলোচনা করছি, সেগুলোও কিন্তু তোমরা পড়বে, ঠিক আছে। তো প্রতিটা সেট কিন্তু তোমরা দেখতে থাকবে, প্রতিটা সেটই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। আর যদি এই প্রশ্নোত্তর পিডিএফগুলো পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তর পিডিএফগুলোকে তোমরা সেখান থেকে নিতে পারো। পিডিএফ ফাইলগুলো পেইড কোর্সের মধ্যে থাকবে এবং পেইড কোর্সের মধ্যে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার্স, সিলেবাস, মার্কস ডিভিশন, এইসব কিছু ভিডিও আর পিডিএফ দেওয়া থাকবে। পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওগুলো সেখান থেকে অ্যাড ছাড়াই দেখতে পারবে। আর যদি আমাদের চ্যানেল তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো চলো, আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।